সিএ থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে। আমি আপনাদের বলছি, কেউ সিএটা পড়েছেন? কতজন পড়েছেন হাত তুলুন তো। হ্যাঁ, পড়েছো সিএর গাইডলাইনটা? কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি? আমরা পড়িনি, যা বলছে খারাপভাবে নেবেন না। আমি আমার কথা বলছি, আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি। সিএর কি আছে জানি না আমি, হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে ইংলিশে, বাংলা কিছু নেই এটা ভাবছি, তাই তো নাকি ভাই? আমি আমার নাম দিয়েই বলছি, আমরা পড়ছি না। ওই না পড়ার ভয়ে কি হচ্ছে, কেউ সিএর ভয় দেখাচ্ছে আর কেউ সিএ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে। হয়তো দেখবেন আবার সিএর কথা বলতে শুরু করবে, সিএর কথা বলতে শুরু করবে। সিএর আমরা এই কারণেই বিরোধিতা করছি, ধর্মীয় বিভাজন করছে। সিএর এই জন্যই বিরোধিতা করছি। তবে একটা কথা, মুসলিমদের ভয় পাওয়ার, যারা মুসলিম ভয় পাচ্ছেন, আমি মুসলিম, আমি ভয় পাই। সিএতে যারা ভয় পাচ্ছেন, যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন, আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে। আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএর নামে ধর্মীয় বিভাজন করার যেটা চেষ্টা করছে তার আমরা বিরোধিতা করছি। এই দেখবেন ভোট আগিয়ে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে। বিজেপি বলবে সিএ করব, বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে, আর তৃণমূল বলবে, এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না, মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না, আর হতে দেব না বলে ভোটটা নেবে। কিন্তু যখন সিএ এর সময় ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিল, এই নুসরাত জাহান কোথায় ছিল, সাজদা আহমেদ কোথায় ছিল, এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে, সেই ডেটাটা দিতে বলুন তো। আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য, তারা কি বিরোধিতা করেছে? খোঁজ নিয়ে দেখুন, এরা বিরোধিতা করেনি। না মনে প্রাণে চাইছে এটা হলে কি হবে, এই ভয় দেখিয়ে ভোটটা নেবো। সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভারতীয় আমরা, আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল। 20 বছর, 18 বছর, 22 বছর বয়সে জীবন দিয়ে দিল। শহীদ গোপীনাথ সাহা, আর 19 বছর বয়সে প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাক উল্লাহ, ভগৎ সিং, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল। আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে, কে মায়ের লাল আছে সময়ে দেখে নেব। আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি। আমি নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু কেস করেনি, রাজ্য সরকার কেস করেনি, আমি সুপ্রিম কোর্টে কেস করেছি। লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সাথ দেবেন, কেউ কোনো নাগরিককে বেনাগরিক হতে দেবো না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব, আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসবো না আমরা। ভয় পাবেন না। শেষ করছি, আপনাদের কাছে অনুরোধ করব, নতুন জায়গায় 3টে বিষয়ে কথা বলবো, শেষ করে দেবো। এই যে আমরা অনেকে হা উতাশার মধ্যে ভুগছি, অনেক কথা বলছি, আমার অধিকার নেই, হ্যান নেই, ত্যান নেই। কে বলেছে অধিকার নেই? এখানে বাজার, এখানে এসসি এসটি সমাজের মানুষজন তো আছে, আছে তো। একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো, এটা জানতেন বা জানানো হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। অন্তত 12 বছরে মমতা ব্যানার্জি আমার এসটি এসসি ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে। প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট, শর্টে এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে। এই আইনটা আছে। আমার এখানে দলিত আদিবাসী ভাই মার্কেট আছে। আমি বক্তব্য যতক্ষণ না শেষ করবো তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম, মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম, তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কেন বলছি, আমি জানি তো ওগুলো জানানো হয় না। এই আইনে অনেক কিছু আছে, কোথায় পাবেন না পাবেন, কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই, গুগলে পেয়ে যাবেন। পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ইংলিশ বাংলা ভার্সান, যার যেমন ভার্সানে পেয়ে যাবেন। ওই আইনে কি বলা আছে, প্রচুর কিছু আছে। জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে। কোনো দলিত আদিবাসী ভাইয়ের, কোনো এসটি এসসি ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে, আইনের কোনো প্রয়োজন হলে, হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের, সরকার বিনামূল্যে আমার ওই এসটি এসসি ভাইকে উকিল দিতে বাধ্য, ওই আইনে বলা আছে। এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয়? কেন জানানো হয়নি? যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায়, তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে, দাদা এই সমস্যাটা হয়েছে, একটু সমাধান করে দাও।
তা বলবে না তো, সে উকিলের কাছে যাবে, কোথায় লিগাল এড আছে ফ্রি, সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যার সমাধান করে দেবে। আর এখন কি হচ্ছে, ওটা না বলার জন্য সমস্যা হয়েছে, দাদা এইটা আমার এই সমস্যা হচ্ছে, দাদাও টকে টকে থাকে, বলে ঠিক আছে তোর নাম ফোন নম্বর দিয়ে যে আমি দেখছি। নাম ফোন নম্বর দিয়ে গেল, অভিষেকবাবু ফলতাতে এসেছে, লোক ভরাতে হবে, বুঝতে পারছেন না? একে ফোন করে বললে, আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না? হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো, এই সমাধান করে দেবো। শোন না, রবিবারে ফলতাতে অমুক জায়গায় একটা মিটিং আছে, ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো, তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো, তুই একটু চলে আসিস তো। ভিড় করছে ওইগুলোকে নিয়েছে। ভুল বলছি ভাই? তাহলে এসটি এসসি ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো, তাহলে তারা ওই ভিড় আর পার্টির করতো না। ঠিক একইভাবে আমাদেরকে কি বলছি আমরা আইন সম্পর্কে না জানার জন্য, বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার, আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে। কিন্তু আপনারা, আমি জানি না, আপনার আমার মাথার উপরে ছাদটা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সরকার যখন শপথ গ্রহণ করছে, তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব, পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে। আমরা যদি জানতাম, আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি, বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে, পার্টির মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না, তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা 10-12 বছর শাসন কার্য চলছে, এখনও কেন আমার মাথার ওপরে পাকা ছাদটা হলো না, আমার বাড়িটা এখনও কেন কাঁচা আছে, এই জবাবটা যদি একসাথে চাই, এটা তারা উত্তর দিতে পারবে না, ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা জানি না, জানানো হয়নি। তাই এসটি এসসি ভাইদের বলবো, ওই এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে। অনেক অধিকারের কথা আছে। যারা মাইনরিটি ভাইরা আছেন, হাউতাসার মধ্যে ভুগছেন, আমি আপনাদের বলে রাখি, সংবিধানের ধারাগুলো খুলুন। কি খাবেন, কি পড়বেন, শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে। এই কর্ণাটকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল, দেখেছিলেন তো? কালকে আমাদের রাজ্য হতে পারে। আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে। কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কি সিলেবাস, কোন শিক্ষক নিয়োগ হবে, কি থাকবে, কি ড্রেস কোড হবে, সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে, সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে। এটা কি আমরা পারছি? সংখ্যালঘু যারা আছে, তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না। অধিকার কিভাবে জানবো? আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে, আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে। আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন, এমপিকেই বলবেন আমি ক্লাব করব, বলবে এনে টিভি লাগাবো, ক্লাবে আনে ক্যারাম বোর্ড লাগাবো, আনে যাকে বলবেন সব দেবে। কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো, টাকা দেন, নাই, দেখছি। বোর্ড কিনবো, টাকা দেন, দেখছি। ফ্যান কিনবো, টাকা দেন, দেখছি। টেবিল চেয়ার নাই, টাকা দেন, করবো, দেখছি। শিক্ষা কেন্দ্রে এরা 5 পয়সা দেবে না। মাতাল আতাল হবেন আপনি, আমি হই হই করবেন, ফিস্টি করবেন, ক্লাবে ক্যারাম বোর্ড ফিটবেন, 48 ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে, লক্ষাধিক টাকা দাম, কিনতে চাইবেন, সব দিয়ে দেবে আপনাকে। শিক্ষার কথা, পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে। কেন? আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে, তত এরা আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে, তত এদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে। শুধু মুসলমানের জন্য নয় বলছি, এটা দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন, সবাইকে এরা মূর্খ করে রাখতে চায়। আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে। আপনি আমি ব্যাংকে গেলে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয়। টাকা তোলার সময় উইথড্রল স্লিপে যদি 1000 বানান ভুল লিখি, কেমন করে ভাই? কেমন করে? দাঁত খেঁচায় না? তবে দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন, দিয়ে আসবেন, ছাড়বেন না। কি বলবেন? এই শোনো, আমি আছি বলে তোমার মাইনে হচ্ছে, তোমার ঘরটা সংসারটা চলছে, আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। এই জবাব তো দেবেন তাকে। কিন্তু আমি বলছি, যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমরা কি চাইবো আমাদের পরের প্রজন্ম হোক? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, একবেলা যদি খেতে না পান, রোজা উপোসে থাকবেন, খাবেন না একবেলা। আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যে সমস্যা আমাদের হচ্ছে, আমাদের পরের প্রজন্মকে সেই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না। আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয়, সিএ তাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে। আমি আপনাদের বলছি, কেউ সিএটা পড়েছেন? কতজন পড়েছেন? হাত তুলুন তো। হ্যাঁ, পড়েছো সিএর গাইডলাইনটা?
কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি? আমরা পড়িনি, যা বলছে খারাপভাবে নেবেন না। আমি আমার কথা বলছি, আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি, সিএর কি আছে জানি না। আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে, ইংলিশে বাংলা কিছু নেই, এটা ভাবছি, তাই তো নাকি ভাই? আমি আমার নাম দিয়েই বলছি, আমরা পড়ছি না। ওই না পড়ার ভয়ে কি হচ্ছে, কেউ সিএর ভয় দেখাচ্ছে, আর কেউ সিএ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি, এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না, আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে। তাই অনুরোধ করব যে 3টের মধ্যে একটা কথা, আমরা যদি একবেলা উপোস থাকি, একবেলা রোজাই থাকি, তাই থাকবেন, সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। সাথে সাথে এটা বলবো, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে, আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন এখানে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন। এটা আমার বড় ভাইজানের নির্দেশনা দিয়ে আছে, নির্দ্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে, আমাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী তুলে নেবে। এটা শুধুমাত্র আইএসএফের কর্মী সমর্থকদের জন্য নয়, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে, সে তৃণমূলের লিডার, কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে, সে অন্যদের মতো কাটমানি খায় না, সে এখনও ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে, তার ছেলের পড়াশোনা হচ্ছে না। তার উদ্দেশ্যও বলছি, তাদের উদ্দেশ্যও বলছি, গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, আপনার পরিচয় গোপন রাখবো, আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএসএফ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে। আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত, সুষ্ঠু সমাজ এগিয়ে চলুক। দ্বিতীয়